কোনো একটা নির্বাচনী কেন্দ্রকে গভীরভাবে বুঝতে হলে শুধু সংখ্যা বা ডেটা দেখলে চলে না, সেখানকার মানুষের জীবনের গল্পটা বুঝতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা মাল বিধানসভা কেন্দ্রকে ঠিক সেভাবেই দেখব। মাটির বাস্তব সমস্যা থেকে শুরু করে একটা কার্যকারী নেতৃত্বের রূপরেখা তৈরি করব আমরা। চলুন প্রথমে এই অঞ্চলের মাটির কাছাকাছি যাই, তরাইয়ের একেবারে হৃদয়ে। এখানকার মানুষ, তাদের জমি আর তাদের প্রতিদিনের জীবনের সংঘাতগুলো কাছ থেকে অনুভব করার চেষ্টা করি। এই যে ছবিটা দেখছেন, এটাই মালকেন্দ্র, পশ্চিমবঙ্গের উর্বর তরাই সমভূমিতে, ঠিক হিমালয়ের পায়ের নিচে এর অবস্থান। এখানকার পরিচয়টাই যেন জুড়ে আছে এই বিস্তীর্ণ চা বাগান আর খরস্রোতা নদীগুলোর সাথে। এই দুটোই এখানকার জীবন আর জীবিকাকে নিয়ন্ত্রণ করে। মজার ব্যাপার হল, এখানকার অর্থনীতিটা দাঁড়িয়ে আছে একটা দ্বৈত চরিত্রের ওপর। একদিকে চা বাগান, যা এই অঞ্চলের লাইভ ব্লাড, লক্ষ লক্ষ মানুষের রুটিরুজি। আবার অন্যদিকে ওই তিস্তার মতো নদীগুলোই প্রতি বছর বন্যার ভয় নিয়ে আসে। মানে যা আশীর্বাদ, সেটাই আবার অভিশাপ। এবার দেখুন এখানকার ভোটারদের প্রতিদিনের জীবনটা ঠিক কেমন কাটে। এই যে সমস্যাগুলো দেখছেন, মাল আর তিস্তা নদীর লাগাতার বন্যা, ৩১ নম্বর জাতীয় সড়কের ভাঙাচোরা অবস্থা, রেশনের ঠিকমতো জিনিস না পাওয়া, গ্রামের দিকে গেলেই মোবাইল নেটওয়ার্কের সমস্যা আর হাতের কাছে ভালো স্কুল বা স্বাস্থ্যকেন্দ্রের অভাব, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সমস্যাগুলোই কিন্তু বছরের পর বছর ধরে এখানকার মানুষের রাজনৈতিক ভাবনাকে তৈরি করে দেয়। আর এই সব কিছুর ওপরে একটা জ্বলন্ত সমস্যা হল যুব বেকারত্ব। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৯%। ভাবুন একবার, এই হতাশাটাই তো এখানকার সামাজিক অস্থিরতার একটা বড় কারণ। আচ্ছা, মাঠের বাস্তবতা তো বুঝলাম। এবার চলুন একটু সংখ্যার দিকে তাকাই, কারণ প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা ডেটা পয়েন্টের পেছনে একটা করে গল্প লুকিয়ে থাকে, একটা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত থাকে। যে কোনো রাজনৈতিক কৌশলের জন্য এই চারটা খুব গুরুত্বপূর্ণ। মালের সামাজিক গঠনটা দেখুন, প্রায় ৩৫% তফসিলি উপজাতি আর ২৭% তফসিলি জাতি। মানে এই দুই সম্প্রদায়কে বাদ দিয়ে এখানকার রাজনীতি ভাবাই যায় না। এই বিন্যাসটা বোঝা মানেই রাজনৈতিক সমীকরণের প্রথম ধাপটা পার করা। ২০১৬ থেকে ২০২১, মাত্র ৫ বছরে ভোটার বেড়েছে প্রায় ২২,০০০-এর বেশি। এর মানেটা খুব পরিষ্কার, প্রতিটা নির্বাচনে আরও বেশি মানুষ নিজেদের মতামত দিচ্ছেন, ফলে লড়াইটাও আরও কঠিন হচ্ছে। এই বাড়ছাটটা হল মালের রাজনীতির সবচেয়ে নাটকীয় পরিবর্তনের প্রমাণ। ২০১৬তে দেখুন, সিপিএমের ভোট ছিল প্রায় ৩৪.৫%, আর ২০২১-এ এসে সেই ভোটটা প্রায় হাওয়া, পুরোটাই চলে গেছে বিজেপির দিকে, আর তাদের ভোট পৌঁছে গেছে প্রায় ৪৪%। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু প্রায় একই জায়গায় ৪৫%-এর আশেপাশে স্থির ছিল। তার মানে আসল লড়াইটা হয়েছে বামেদের ভোটটা কে পাবে তা নিয়ে। শুধু ভোট কে কাকে দিচ্ছে তাই নয়, কতজন ভোট দিচ্ছেন সেটাও কিন্তু বেড়েছে। ২০১৬তে যেখানে ভোট পড়েছিল ৮০%-এর একটু বেশি, ২০২১-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে ৮৩%-এর উপরে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন আর নিজেদের ভাগ্য পরিবর্তনে কতটা আগ্রহী। তো সংখ্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল, এই পরিবর্তনটা কেন হলো? মানুষ কেন এভাবে ভোট দিল? চলুন এবার ওই মাঠের ক্ষোভের সাথে এই সংখ্যাগুলোর একটা যোগসূত্র খোঁজার চেষ্টা করি। ভোটারদের এই অসন্তোষের পেছনে কিন্তু অনেকগুলো সিস্টেমিক কারণ ছিল। যেমন ধরুন, কাটমানি সংস্কৃতি বা সিন্ডিকেট রাজের অভিযোগ, শিক্ষক নিয়োগে দুর্নীতি বা এসএসসি স্ক্যামের মতো বড় ঘটনা, ভোটের পর হিংসার ভয়, আর তার সাথে তো যুব সমাজের বেকারত্বের হতাশা ছিলই। এর সাথে সংখ্যালঘু তোষণের অভিযোগও একটা বড় ভূমিকা নিয়েছিল। এই উদ্ধৃতিটা দেখুন, পরিস্থিতি কতটা জটিল এটা তার একটা দারুণ উদাহরণ। যখন শাসক দলের একজন বিধায়ক নিজেই তার দলের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনেন, তখন দলের ভেতরের ফাটলটা আর সাধারণ মানুষের আস্থার অভাবটা একদম স্পষ্ট হয়ে যায়। আর ঠিক এখানেই আমাদের প্রথম সাংবিধানিক মূল্যবোধের কথাটা চলে আসে।
দেখুন, শাসন ব্যবস্থা মানে তো শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়, এর আসল মানে হল সৎভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া আর দায়িত্ব নিয়ে কথা বলার মাধ্যমে প্রত্যেক নাগরিকের মর্যাদাকে সম্মান করা। যখন এই বিশ্বাসটা ভেঙে যায়, মানুষ তখন অন্য পথের সন্ধান করে, এটাই স্বাভাবিক। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণগুলো নিয়ে কথা বললাম, এবার এগোনো যাক সমাধানের দিকে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে ভোটারদের বিশ্বাস আবার জিতে নেওয়ার জন্য ঠিক কী ধরনের কৌশল বা স্ট্র্যাটেজি দরকার? এই চ্যালেঞ্জটা মোকাবিলার জন্য একটা সামগ্রিক অ্যাপ্রোচ দরকার। আমরা এটাকে বলতে পারি চতুর্মুখ মতবাদ, অর্থাৎ একটা চারমুখী কৌশল। এই কৌশলের 4টে দিক আছে। প্রথম, শিবের মতো আক্রমণাত্মক তথ্য দিয়ে দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতাকে মানুষের সামনে আনা। দ্বিতীয়, বিষ্ণুর মতো স্থিতিশীল আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা আর যে ভালো জনকল্যাণমূলক প্রকল্পগুলো চলছে সেগুলো বন্ধ হবে না, এই আশ্বাস দেয়া। তৃতীয়, ব্রহ্মার মতো সৃজনশীল পুরনো সমস্যাগুলোর জন্য নতুন বাস্তবসম্মত সমাধান নিয়ে আসা। আর চতুর্থ, দুর্গার মতো রক্ষাকর্তা স্থানীয় সংস্কৃতি আর আদিবাসীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়া। সফল কৌশল কিন্তু আকাশ থেকে পড়ে না। এই স্লাইডটা দেখাচ্ছে কিভাবে পাশের রাজ্য যেমন ত্রিপুরা বা আসামের সফল মডেলগুলো মালের জন্যও প্রাসঙ্গিক হতে পারে, যেমন স্থানীয় আদিবাসী মুখ্যে সামনে আনা বা কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া। শুধু কৌশল থাকলেই হবে না, একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও দরকার। চলুন এবার মালের জন্য একটা গভর্নেন্স প্লেজশিট বা উন্নয়নের একটা রূপরেখা দেখি। এটা দেখুন, এটা একটা ফাঁকা প্রতিশ্রুতি নয়, একটা বাস্তবসম্মত পরিকল্পনা। মানুষের প্রধান সমস্যাগুলোর সরাসরি সমাধান, যেমন ৩১ নম্বর জাতীয় সড়কটাকে 4 লেন করা, মাল নদীতে বাঁধ দেওয়া বা স্থানীয় তরুণ তরুণীদের জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা। প্রত্যেকটা কাজের জন্য একটা আনুমানিক বাজেট, সময়সীমা আর তার ফলে কি লাভ হবে সেই রিটার্ন অন ইনভেস্টমেন্টও স্পষ্ট করে বলা আছে। এর সাথে দরকার একটা মাল্টি লেয়ার জনসংযোগ। প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে তাদের নিজেদের সমস্যা আর তার সমাধান নিয়ে পৌঁছাতে হবে। যেমন চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের বাড়িগুলো ঠিকমতো ডেলিভারি করা, যুবকদের জন্য স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা বা আদিবাসী সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট কল্যাণমূলক প্রকল্প তুলে ধরা। প্রত্যেকের জন্য আলাদা নির্দিষ্ট বার্তা। আর এখানেই আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মূল্যবোধের কথাটা আসে। আজকের যুগে ডেটা ভিত্তিক জনসংযোগ খুব জরুরি, কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে যে নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাকে সম্মান করাটা তার থেকেও বেশি জরুরি। ভারতের নতুন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী মানুষের ডেটা একটা পবিত্র আমানত, তার ব্যবহার করতে হবে পূর্ণ সম্মতি নিয়ে, অত্যন্ত দায়িত্বের সাথে। শেষ করার আগে একটা কথা বলি, এই পুরো বিশ্লেষণটা কিন্তু শুধু একটা ভোটে জেতার ফর্মুলা নয়, এটা আসলে একটা রোডম্যাপ, কিভাবে নির্বাচনকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে একটা উন্নত, কার্যকর আর মানুষের প্রতি দায়বদ্ধ শাসন ব্যবস্থা তৈরি করা যায়। 2021-এর রায়টা ছিল একটা সিগন্যাল, একটা সংকেত। প্রশ্নটা হলো, আগামী নির্বাচন কি একটা সমাধান বা রেজলিউশন নিয়ে আসবে? এই সংকেতকে সমাধানে পরিণত করার জন্য দরকার একটা স্পষ্ট, ডেটা নির্ভর এবং মানুষের কথা ভাবার নেতৃত্ব। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে